ওয়েলকাম স্টুডেন্টস, আমরা এই ভিডিওতে আলোচনা করব ফেনলের কিছু প্রিপারেশনের মেথড নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম আমরা দেখব যে ইন্ডাস্ট্রিয়াল মেথডে কি করে ফেনলকে তৈরি করা হয়। খুব ইম্পর্ট্যান্ট একটা রিঅ্যাকশান, নাম হচ্ছে কিউমিন ফেনল পদ্ধতি। কিউমিন ফেনল পদ্ধতি। অর্থাৎ এই যে টেকনিকটা রয়েছে এইটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেথড। ইন্ডাস্ট্রিয়াল মেথড ইন্ডাস্ট্রিয়াল মেথড বলতে পারো বা হচ্ছে শিল্প পদ্ধতি। শিল্প পদ্ধতি কি করা হয়? কিউমিন নামক একটা যৌগ প্রথমে তৈরি করা হয়, করে নেওয়া হয় বা প্রথমে থেকেই কিউমিন সাপ্লাই করা হয় বা ব্যবহার করা হয় ফেনল তৈরি করার জন্য। আর রিঅ্যাকশান কিছু স্টেপ বা কিছু প্রক্রিয়ার মাধ্যমে এগোতে থাকে, একদম শেষে গিয়ে আমরা ফেনল পাই। তো আমরা এখানে যে টেকনিকটা দেখাবো সেইখানে আমরা কিউমিনটাকে তৈরি করে নেব। কিউমিন তৈরি করে নেওয়ার পরে ফেনলটাকে আমরা ফাইনালি রিচ করব। স্টার্টিংয়ে বেনজিন নেওয়া হলো। বেনজিনে ইউজ করা হচ্ছে প্রোপিন H3PO4 এর উপস্থিতিতে। এখানে H3PO4 ব্যবহার করতে পারো বা H2SO4 ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। নেওয়ার পরে এইখানে যে যৌগটা তৈরি হবে সেটাই হলো কিউমিন। কিভাবে যৌগটা তৈরি হচ্ছে আমি পরে আসছি, আগে টেকনিকটা কমপ্লিট করে নিই। তারপরে এইখানে কি করা হলো, বায়ুর উপস্থিতিতে এই যৌগটাকে উত্তপ্ত করা হচ্ছে 100 ডিগ্রির কাছাকাছি উষ্ণতায়। 100 ডিগ্রির কাছাকাছি উষ্ণতায় উত্তপ্ত করা হচ্ছে বা বলতে পারো জারিত করা হচ্ছে। জারিত করা হলে এখানে একটা যৌগ তৈরি হবে। যেহেতু এখানে স্পেস কম, আমি নিচে লিখছি যৌগটা, তোমরা তাহলে পরিষ্কার দেখতে পাবে। চেঞ্জ হলো কোথায় দেখো, খেয়াল করো। এই যে এখানে CH কার্বনটা রয়েছে, CH কার্বন, CH এর মাঝখানে এই অক্সিজেন পরমাণু দুটো যোগ হয়ে গেছে। দেখো এই গ্রুপটা কীরকম রয়েছে, এই গ্রুপটা এরকম রয়েছে না? আর এইদিকে কি আছে? এইদিকে C6H5 আছে। এটাই তো কিউমিন। তো এই হাইড্রোজেনটার বদলে এখানে কি এসে গেল, দুটো অক্সিজেন এইভাবে চলে এলো, এসে এই যৌগটা তৈরি করেছে। তো ওই যৌগটাকে আমরা বলি কিউমিন হাইড্রো পারক্সাইড। কিউমিন হাইড্রো পারক্সাইড। পারক্সাইড বন্ধন আছে বলে আমরা এর নাম দিয়েছি কিউমিন হাইড্রো পারক্সাইড। এখন এই যৌগটাকে যদি H2SO4 এর উপস্থিতিতে 90 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আবার উত্তপ্ত করা হয়, তাহলে এখান থেকে আমরা পাবো যেটা আমাদের আশা, সেটা হচ্ছে ফেনল, এবং তার সাথে উপজাত পদার্থ হিসাবে একটা কিটোন, যা হলো অ্যাসিটোন। ফেনল আর অ্যাসিটোন। আমি এই স্টেপটার তোমাকে একটা মেকানিজম দেখাতে পারি এইখানে কিভাবে হচ্ছে। দেখো H2SO4 এর উপস্থিতিতে বেনজিনের এই যে বন্ধনটা দেখছো না, এই বন্ধনটাকে কার্বন থেকে খুলে নিয়ে এই OH এ লাগিয়ে দাও। কার্বনের সঙ্গে এই বন্ধনটা ছিল, কার্বন থেকে খুলে নিয়ে এই OH গ্রুপটাতে লাগিয়ে দাও।
OH গ্রুপটাতে লাগলে বেনজিনের সঙ্গে OH-টা চলে গেল, এই OH অংশটা চলে গেল কি হয়ে, ফেনল হয়ে। তাহলে বাকি এই অংশটা পড়ে থাকছে না, CH3 আর এইদিকে O। এবারে এই বন্ধনটা নিয়ে যদি OH-কে নিয়ে নেয় তাহলে এই হাতটা তো ফাঁকা থেকে যাচ্ছে। এটা কি হবে, দেখো এখানে কার্বনের, এই কার্বনের একটা হাত কমলো আর এখানে এই অক্সিজেনের একটা হাত বাড়লো, সে এই কার্বনটাকে শেয়ার করে দিল। বুঝতে পারলে? এরকমভাবে শেয়ার করলো, শেয়ার করলে দেখো এখানে CH3C ডাবল বন্ড ও CH3, যেটা এই অ্যাসিডন আসছে আর ওই দিকটা ফেনল আসছে। প্রশ্ন এখানে এরকম আসতে পারে যে কিউমিন ফেনল পদ্ধতিতে ফেনলের সাথে উপজাত পদার্থ হিসাবে আর কোন জৈব যৌগ পাওয়া যায়। প্রশ্ন আসতে পারে, লিখে নাও প্রশ্নটা, যে কিউমিন ফেনল পদ্ধতিতে ফেনল প্রস্তুতির সময় বা ডিউরিং দ্য প্রিপারেশন অফ ফেনল হুইচ অর্গ্যানিক কম্পাউন্ড ফর্মড অ্যাজ বাই প্রোডাক্ট। আরেকবার বলছি, ফেনল প্রস্তুতির সময় কিউমিন ফেনল পদ্ধতিতে উপজাত পদার্থ হিসাবে আর কোন জৈব যৌগ উৎপন্ন হয়, সেটা হবে অ্যাসিটন। ওকে, তো এই পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখাবো বললাম, যে বেনজিন থেকে কি করে কিউমিন আমরা তৈরি করছি। এইখানটাতেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো CH3CH ডাবল বন্ড CH2, H3PO4 যেটা রয়েছে, H3PO4 তো একটা অ্যাসিড, তাহলে সেখান থেকে H+ তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। এখন H+ এর সাথে যুক্ত হবে, H+ যুক্ত হয়ে কার্বোক্যাটায়ন যেটা তৈরি করবে সেটা হবে এইরকম, আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন, আইসোপ্রোপাইল ক্যাটায়ন। এবারে বেনজিন যেটা রয়েছে, বেনজিন এইরকম তার ইলেকট্রন ব্যবহার করে যখন এই কার্বনটাতে অ্যাটাক করবে তখন দেখো প্রোডাক্ট আমরা কি পাবো, মানে যে কার্বন দিয়ে ধরছে সেই কার্বন থেকে একটা হাইড্রোজেন H+ হয়ে বেরোবে। হাইড্রোজেন পুরো মেকানিজমটা আর দেখালাম না, তোমরা শিখেছো যে ইলেকট্রোফিলিক বিক্রিয়া কেমন হয়, তো সেখান থেকে এটা পাবে। মানে যে কার্বনে আইসোপ্রোপাইল গ্রুপটা তুমি যুক্ত করলে, যুক্ত করা মানে কি, এখানে তো প্রতিস্থাপন হচ্ছে, তো ইলেকট্রোফাইল প্রতিস্থাপন মানে যে ঢুকছে তার বদলে একটা পজিটিভ অংশ বেরোবে। বেনজিনের এই কার্বনে পজিটিভ অংশ কোনটা, হাইড্রোজেন, তো সেটাই H+ বেরিয়ে গেল। তো এইভাবে আমরা কিউমিন তৈরি করলাম। ইন্ডাস্ট্রিতে কিউমিন সরাসরি ব্যবহার করেও ফেনল তৈরি করা হয়, তবে আমরা একদমই বেনজিন থেকে করলাম কেন, প্রশ্নে অনেক সময় বেনজিন থেকেই এই কিউমিন ফেনল পদ্ধতিতে ফেনল তৈরি করতে বলে, তখন তোমাদের এই জিনিসটা না জানলে কিউমিন তৈরি করাটা সম্ভব হবে না, তাই আমরা প্রথম থেকেই বিষয়টাকে দেখিয়ে দিলাম। তবে কিউমিন ফেনল পদ্ধতি মানে প্রসেসটা কিন্তু এইখান থেকেই বাকিটা, এটা মনে রেখো। নেক্সট একটু স্ক্রিনশট তুলে নাও, আমি নেক্সট বিক্রিয়াটা তোমাদের দেখাবো। আমরা এছাড়াও অনেক অ্যারোম্যাটিক যৌগ থেকেও ফেনল তৈরি করতে পারি, সেগুলোর ক্ষেত্রে আমরা কোনো মেকানিজম দেখব না, ওগুলো জাস্ট ল্যাবরেটরি মেথড। শুধু আমরা কি যৌগ থেকে কি রিয়েজেন্ট বা বিকারক ব্যবহার করে পরিবর্তনগুলো করা হচ্ছে সেইগুলো জাস্ট দেখে নেব, জাস্ট টু রিমেম্বার। ল্যাবরেটরি মেথডস প্রচুর রয়েছে, যেমন ফার্স্ট যদি আমি বলি বেনজিন, বেনজিনে আমরা গাঢ় H2SO4 দিলাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড। গাঢ় H2SO4 ব্যবহার করলে তোমরা জানো কি হয়, SO3H গ্রুপ যুক্ত হয়, পদ্ধতিটার নাম হচ্ছে সালফোনেশন। সালফোনেশন, তাই তো, সালফোনেশন। এবারে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করো এতে, এর নাম তোমরা জানো, এর নাম না জানলে আমি বলে দিচ্ছি, এটা নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড।
বেনজিন সালফোনিক অ্যাসিড। অ্যাসিড যখন, তখন তাতে ক্ষার যোগ করলে লবণ তৈরি হওয়াটা স্বাভাবিক। তো এর নাম হচ্ছে সোডিয়াম বেনজিন সালফোনেট। সোডিয়াম বেনজিন সালফোনেট। এবার এতে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে গলন বা ফিউশন, একটু হাই টেম্পারেচারেই করো, 350 ডিগ্রি সেন্টিগ্রেড মতো। ফিউশন করলে সালফার ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে যাবে আর পড়ে থাকবে ONA, মানে এখান থেকে SO2 বেরিয়ে যাবে, SO2 অংশটা বেরিয়ে যাবে, বাকি কি পড়ে থাকবে ONA। এখন এইটার নাম হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড। সোডিয়াম ফেনক্সাইডকে যদি HCl দিয়ে আম্লিক করো, মানে আম্লীকরণ করলে ফেনল তৈরি হবে। এইটা একটা পদ্ধতি বেনজিন থেকে তৈরি করার, ঠিক আছে। নেক্সট নাম্বার বি। এরপর আমরা দেখব অ্যানিলিন থেকে। অ্যানিলিনকে আমরা প্রথমে কি করব, NaNO2 প্লাস লঘু HCl আর 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দিলে এখানে তৈরি হবে N2Cl। মানে বেনজিনের সঙ্গে N2Cl। এটার নাম হচ্ছে বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড। তাহলে কি তৈরি হবে, মানে NaNO2 আর ডাইলুট HCl বা লঘু HCl দিলে NH2 গ্রুপটা N2Cl হয়ে গেল, বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড তৈরি হলো। এবারে এই বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইডকে সিম্পল ওয়াটার দিয়ে ওয়ার্ম করো, তবেই এখানে OH চলে আসবে, যেটা হচ্ছে ফেনল। সহজ পদ্ধতি, কম ধাপে হয়ে যাচ্ছে। ফেনল। নেক্সট গ্রিগনার্ড বিকারক, ফিনাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। এতে যদি ওয়াটার দিয়ে দেওয়া হয়, না ওয়াটার দিলে হবে না, সরি, এখানে ফার্স্টে তোমাকে দিতে হবে অক্সিজেন। অক্সিজেন দিলে পর এখানে তোমার ফেনল তৈরি হবে। অক্সিজেন দিলে পর তোমার এখানে ফেনল তৈরি হবে। না সরি, একটু ভুল হলো।
হাইড্রোজেনটা আনতে হবে। অক্সিজেন দিলে পর তোমার এখানে OMgI হবে, আর একটা হ্যাঁ OMgI হবে। এবার এতে তুমি লঘু HCl দিয়ে দাও বা লঘু অ্যাসিড, যে কোনো অ্যাসিড দাও, দিলে এটাই ফেনল হবে। হ্যাঁ ঠিক আছে। ওকে, তো এইটা হচ্ছে আরেকটা প্রিপারেশন। নেক্সট দেখো আরেকটা বিষয়, আরেকভাবেও করা যায়। ধরো নাইট্রোফেনল আছে, নাইট্রোফেনল, এবারে নাইট্রোফেনল থেকে তুমি ফেনলটা কি করে তৈরি করবে? তাহলে তোমাকে NO2 গ্রুপটা তাড়াতে হবে বা NO2 গ্রুপটা তোমায় রিমুভ করতে হবে বা বের করতে হবে। NO2 গ্রুপ মনে রাখবে সবসময় যে NO2 গ্রুপ যদি থাকে কোনো যৌগে, আর সেখান থেকে এমন কিছু পরিবর্তন হচ্ছে যেখানে NO2 গ্রুপটা আইদার অন্য কোনো গ্রুপে চেঞ্জ হয়ে গেছে বা NO2 গ্রুপটা যৌগ থেকে বেরিয়ে গেছে। আবার বলছি কথাটা, কোনো যৌগে NO2 গ্রুপ রয়েছে, সেই NO2 গ্রুপটার কোনো পরিবর্তন হয়ে অন্য গ্রুপ হয়ে গেছে বা যৌগ থেকে NO2 গ্রুপটাই বেরিয়ে গেছে, এরকম দেখা যাচ্ছে। সবসময় চেষ্টা করবে NO2 গ্রুপটার পরিবর্তন NH2-র মাধ্যমে নিয়ে যেতে, কারণ NH2 গ্রুপকে আমরা সরাসরি অন্য গ্রুপে চেঞ্জ করতে পারি, জাস্ট আগে যে বিক্রিয়াটা দেখালাম। তো তাই বলছি NO2 গ্রুপে যখন কোনো পরিবর্তন করতে হবে তখন সবসময় চেষ্টা করবে বিক্রিয়াটা যেন NH2 গ্রুপের মাধ্যমে নিয়ে যাওয়া যায়। তাহলে NO2 গ্রুপকে NH2 আমরা কি করে করতে পারি? টিন গাঢ় HCl, টিন গাঢ় HCl 1 নম্বর, 2 নম্বরে NaOH, রিফ্লাক্স, রিফ্লাক্সের বাংলাটা আমি জানি না, তোমরা রিফ্লাক্সই জানবে, বা যদি কোথাও বাংলা খুঁজে পাও তাহলে আমাকে নিশ্চয়ই জানিয়ে দিও। তো রিফ্লাক্স করলে এইখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে NH2 গ্রুপ হয়ে যাবে, NO2 গ্রুপটা NH2 গ্রুপ হয়ে যাবে। এবার NH2 গ্রুপকে আমরা কি করতে পারি? NaNO2 প্লাস লঘু HCl, এই দুটো মিক্স করলেই HNO2 তৈরি হয়, যেটাই আলটিমেটলি বিক্রিয়া করছে। আগেরটাই লিখিনি যদিও, কিন্তু এইটাই তৈরি হয় যে বিক্রিয়া করে। 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, N2Cl, এটা হলো। এবার এখান থেকে দু রকম জিনিস করা যেতে পারে। কি জিনিস? দেখো, দুটো বিক্রিয়া লিখছি এখান থেকে। একটা হচ্ছে H2O করলে N2Cl এর জায়গায় আবার একটা OH চলে আসবে, মানে এটা তৈরি হয়ে গেল রেসরসিনল, তাই না? রেসরসিনল তৈরি হয়ে গেল। আর যদি N2Cl কে মানে N2 প্লাস Cl মাইনাস বেনজিন ডায়াজোনিয়াম লবণ টাইপের যে যৌগটা হয়েছে, তাতে যদি আমরা H3PO2 দিয়ে হিট করি, মানে হাইপোফসফরাস অ্যাসিড। H3PO2 মানে হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড। তোমরা গ্রুপ 15 পড়বার সময় এই অ্যাসিডটা পড়বে।
হাইপোফসফরাস অ্যাসিড দিয়ে হিট করলে তার জায়গায় হাইড্রোজেন চলে আসে। দ্যাট মিন্স দিস ইজ অনলি ফেনল, তাই না? দেখো ফেনলেরই আরেকটা উপজাত যৌগ আমরা তৈরি করে ফেললাম। নেক্সট, এটা স্যালিসাইলিক অ্যাসিড, তোমরা জানো। আচ্ছা, এর নামটা আমি লিখিনি, এটা হচ্ছে মেটা নাইট্রোফেনল, মেটা অ্যামাইনোফেনল। তোমরা নামগুলো একটু প্লিজ লিখে নিও, আমি যেগুলো মিস করে গেছি, কারণ রিয়াকশানটা বলতে হচ্ছে তো, তাই নামটা আমি মিস করে যেতে পারি। আচ্ছা, এইটার নাম এখানে যেহেতু লেখার জায়গা নেই, আমি বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নেবে। এইটার নাম হচ্ছে মেটা হাইড্রক্সি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ওকে, মেটা হাইড্রক্সি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লিখে নেবে। আচ্ছা, এখানে আমরা ফার্স্টে কি করব, সোডিয়াম হাইড্রক্সাইড দেব। সোডিয়াম হাইড্রক্সাইড দিলে এইটা হবে, এটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড, আরেকটার নাম হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট। সোডিয়াম স্যালিসাইলেট। সোডা লাইম। সোডা লাইম মানে হচ্ছে NaOH প্লাস CaO কম্বিনেশন। হিট করো, হিট করলে CO2 বেরিয়ে যাবে। CO2 বেরিয়ে গেলে পড়ে থাকবে জাস্ট ONA। এবার এটাকে HCl দিয়ে দাও, HCl দিয়ে দিলে হয়ে যাবে OH ফেনল। এটা হচ্ছে সোডিয়াম ফেনেট বা ফেনক্সাইড, আর এটা হচ্ছে ফেনল। ঠিক আছে, তো সোডা লাইম দিয়ে হিট করলে, তোমরা তো ক্লাস 11-এ পড়েছো না যে অ্যালকেন তৈরি করবার সময় যেখানে ওই একটা কার্বক্সিলিক অ্যাসিডকে প্রথমে তার লবণে পরিণত করা হলো, এবং সেই লবণটাকে সোডা লাইম দিয়ে উত্তপ্ত করলে তার মধ্যে থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পরে বাকি অংশটা পড়ে থাকবে হাইড্রোকার্বন হিসাবে। তো এখানেও ঠিক সেই ঘটনাটাই আমরা প্রয়োগ করলাম। লাস্ট বিক্রিয়া, ল্যাবরেটরি মেথডের মাধ্যমে আমরা যখন যে ফেনল তৈরি করি, সেটা লাস্ট মেথডটা দেখাচ্ছি। এটা ঠিক ল্যাবরেটরি মেথড বলবো না, এই লাস্ট যে বিক্রিয়াটা বলবো সেটাও কিন্তু লার্জ স্কেলে ইউজ করা হয়। লার্জ স্কেল মানে ইন্ডাস্ট্রিয়ালিও এটা ইউজ করা হতে পারে। তো এটা ল্যাবরেটরি মেথড নয়। ল্যাবরেটরি মেথড হচ্ছে এইগুলো, এই অবধি যে দেখিয়েছি এগুলো হচ্ছে ল্যাবরেটরি মেথড। ইন্ডাস্ট্রিয়াল মেথড আমি দেখালাম কিউমিন ফেনল, আর এখন যেটা দেখাবো সেই প্রসেসটাও ইন্ডাস্ট্রিয়ালি কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়, তবে ইল্ড খুব একটা ভালো আসে না, সেই কারণে খুব একটা ব্যবহার করা হয় না কিউমিন ফেনলের মতো, বাট স্টিল এটা এখন নামে আছে। রিয়াকশনটা হচ্ছে ডাউ প্রসেস। ডাউ প্রসেস, ডাউ প্রসেস তোমরা পড়েছো। ডাউ প্রসেস অ্যারাইল হ্যালাইড তৈরি করার সময় পড়েছো ডাউ প্রসেস। তো আমরা ফেনল থেকে যেরকম অ্যারাইল হ্যালাইড তৈরি করেছিলাম, তেমনি অ্যারাইল হ্যালাইড ব্যবহার করে আমরা আবার ফেনলও করতে পারি। তো সেটাই দেখাচ্ছি এখানে। মনে করো ব্রোমোবেনজিন আছে, আচ্ছা ক্লোরোবেনজিন নাও, কারণ আমরা ডাউ প্রসেসে ক্লোরিন সমেত এই হ্যালোবেনজিন তৈরি করেছিলাম। তো আমি ক্লোরোবেনজিন থেকেই দেখাচ্ছি। NaOH ফিউশন বা গলন, NaOH গলন 350 ডিগ্রি সেন্টিগ্রেড, 300 ATM চাপ। কারণ দেখো এখানে ক্লোরিন তো সহজে বেরোবে না, কারণ বেনজিন কার্বনের সঙ্গে ক্লোরিনের একটা কি হচ্ছে
আংশিক দ্বিবন্ধন চরিত্র আছে এই রেজোনেন্সের কারণে। রেজোনেন্সের কারণে আংশিক দ্বিবন্ধন চরিত্র আছে, তাই সহজে এই কার্বন ক্লোরিন বন্ধন বিয়োজন ঘটবে না, তাই টেম্পারেচার এবং প্রেশার বেশি দিতে হচ্ছে এবং NaOH এর সাথে গলন করতে হচ্ছে। করলে এখানে হবে ONa, সোডিয়াম ফেনক্সাইড। তারপর এটাকে কি দিতে হবে তোমরা তো শিখেই গেছো আশা করি এতক্ষণে। HCl দিয়ে দাও, HCl দিয়ে দিলে এটা ফেনল হয়ে যাবে, ফেনল। ঠিক আছে। সো দিজ আর দি মেথডস অফ প্রিপারেশন অফ ফেনল। মানে আমরা এতক্ষণ ধরে যে রিয়াকশানগুলো দেখালাম সেই রিয়াকশানগুলোর মাধ্যমে আমরা ল্যাবরেটরিতে বলো বা ইন্ডাস্ট্রিতে বলো ফেনল তৈরি করতে পারি। তো এইখানেই আমি প্রিপারেশানগুলো শেষ করলাম। প্রিপারেশান আরও অনেক ধরনের আছে, মানে বিভিন্ন যৌগ থেকে আমরা বিভিন্ন টেকনিক ফলো করে প্রিপারেশন করে থাকি। সেইগুলো কিন্তু আলাদা কিছু নয়, এই যৌগগুলোর মধ্যবর্তী যেই সমস্ত যৌগ তৈরি হচ্ছে তার মাধ্যমেই কিন্তু আমরা করে থাকি, বা কিছু গ্রুপ থাকলে তার ট্রান্সফরমেশন করিয়েও আমরা ফেনল তৈরি করতে পারি। তো আমি এই ভিডিওটা এখানেই শেষ করব। প্রিপারেশন অফ ফেনল আমার এখানেই কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ফেনলের কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে এবং কিভাবে আমরা শনাক্ত করব ফেনলকে অন্যান্য যৌগ থেকে, সেইগুলো নিয়ে ডিসকাশনটা রাখবো নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, তাহলে পড়াশোনা করতে থাকো, এবং ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ভালো লাগলে ডেফিনেটলি লাইক করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ভালো থেকো, গুড বাই।